আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমরা একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে আজকে কিছুক্ষণ আগে 10:38 থেকে 10:39 প্রায় 15 থেকে 22 সেকেন্ডের মতো ঢাকা সহ বাংলাদেশে একটি সমসাময়িক কালের মধ্যে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পটি বেশ তীব্রতা খুব প্রকট এবং ঢাকা শহর থেকে এখনো চূড়ান্তভাবে জানা যায় না যে কেন্দ্রটা ঘোড়াশাল না মাধবদী, বাট ইটস ভেরি নিয়ারার টু ঢাকা, যার জন্যই ঢাকাতে এটি খুব ভালোভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও। সেই সাথে গত কয়েকদিন যাবৎ আজকে সকাল থেকেই আফগানিস্তান, পাকিস্তান এবং পশ্চিমবাংলা সহ আশেপাশের অঞ্চলে কিন্তু ভূমিকম্প হচ্ছে। কাজেই অবস্থায় ইতিমধ্যেই প্রাথমিক ধারণা যেটা পাওয়া গেছে, ইতিমধ্যেই হয়তো আমাদের একজন শহীদ হয়েছে, অর্থাৎ মিডফোর্ড হসপিটালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ আতঙ্কিত হয়ে ছাত্রদের কেউ কেউ বিল্ডিং থেকে জাম দিয়েছিল, তারা আহত হয়েছে। বাট পুরনো ঢাকার কি অবস্থা অথবা সারা বাংলাদেশের কি অবস্থা হয়তো কিছুক্ষণ পরে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে তাদের সুস্থতা। সেই সাথে আমাদের এখনই মনে হয় অনেক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের এই জন্য একটি সম্মেলন হচ্ছে ব্রাজিলে এবং সেখানে খুব বেশি রেসপন্ড সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যে সমস্ত উন্নত দেশ, তাদের রেসপন্স ঠিক ততটুকু নাই। ও যার জন্য আপনি ইদানিংকালে দেখবেন যে বাংলাদেশে আপনার কখনো দেখা যাচ্ছে শীত খুব লম্বা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে গরম খুব বেশি পড়ছে, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে, কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানির তলায় তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যারা 20, 25, 50 বছর আগে যে ভূ রাজনৈতিক এবং জলবায়ুর যে অবস্থা ছিল, তারা কিন্তু এখন বুঝতে পারছেন আগের আর বর্তমানের পরিবর্তনটি। কাজে এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ বর্তমান সরকার যিনারাই আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন, পুরনো ঢাকার যে বিল্ডিংগুলোর কথা খালি মনে মনে চিন্তা করেন, আর তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন, আর আজকে সকালের ভূমিকম্পর পরে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। কাজেই সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন, সব কিছু মিলিয়েই আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তার থেকে যাতে কম ক্ষয়ক্ষতি কিভাবে করা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং সহায়তা এবং নৈতিক শিক্ষায় আমাদেরকে এমনভাবে শিক্ষিত হতে হবে যাতে আমরা যাতে ভুলে না যাই যে আমরা সবাই এক সময় ফেরত যেতে হবে। কাজেই এই জিনিসটার প্রতি খেয়াল রাখার জন্য সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ এবং সেই সমস্ত ভাইদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা স্লোগান দিচ্ছি, সবই ঠিক আছে, একজন মারা গেছে, হয়তো আরও খবর আরও বেশি আসবে, আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ আহত হয়েছে। কাজে আমার মনে হয় আপনাদের ধৈর্য ধরা প্রয়োজন। এখন আসুন মূল কথায় যায়। আজকের যে আলোচনার বিষয় হচ্ছে 7ই নভেম্বর 1975 ওই দিনটি কেমন ছিল, কেন হয়েছিল এবং ওই দিনে সার্বিকভাবে কি অবস্থা ছিল। এখানে যাদের বয়স সত্যিকার অর্থে 50 বছরের নিচে
আপনাদের তখন জন্মই হয় নাই এবং আপনারা কিছুই জানেন না, হয়তো বই পড়েছেন অথবা কোনো ভিডিও ক্লিপ দেখেছেন। আর তখন এত ভিডিও ক্লিপ করার সুযোগও ছিল না। 1975-এর 7ই নভেম্বর হয়তো বই পড়েছেন। আর তারপরে যাদের বয়স 55+, তাদের কিছু মনে থাকার কথা। কাজে আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে এই, যে আপনার 7ই নভেম্বর কিন্তু ওই দিনের ঘটনাটা ঘটেছে, বাট ঘটনাটা শুরু হয়েছে 3রা নভেম্বর দিয়ে। 1975-এর 3রা নভেম্বর শহীদ জিয়াউর রহমান তখন সেনাবাহিনী প্রধান ছিলেন। ওনার একজন যে সিজিএস ওই অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন দুইজন, একজনের নাম ছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। উনি কু করেছিলেন এবং উনার কতগুলো সহযোগীদেরকে নিয়ে এবং জেনারেল জিয়াউর রহমান স্যারকে মইনুল রোডের বাসায় উনি গৃহবন্দী করে রেখেছিলেন। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো সহ ওনাদেরকে শহীদ মইনুল রোডের যে সেনাবাহিনী প্রধানের যে বাসস্থান, সেখানে ওরা এটা করল। কিন্তু তখন রাষ্ট্রপতি ছিলেন মুশতাক সাহেব এবং মুশতাক সাহেব তখন দেশ পরিচালনা করছিলেন। পরবর্তীতে উনি স্বঘোষিত মেজর জেনারেল হলেন খালেদ মোশাররফ। খালেদ মোশাররফের এই কুর পরে খালেদ মোশাররফের আম্মা এবং খালেদ মোশাররফের যিনি ভাই ছিলেন, আওয়ামী লীগ করতেন, রশেদ মোশাররফ, এদের বাড়ি হচ্ছে জামালপুরের ইসলামপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালেদ মোশাররফের আম্মা এবং ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগ তখন মিছিল করেছিল মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর রোড দিয়ে টুয়ার্ডস মানিক মিয়া। এবং তাতে মানুষ বুঝেছিল যে এই কুর পিছনে জড়িত আছে আধিপত্যবাদী শক্তি, যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন। এবং এই কুর প্রতি সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনীর সদস্যের কোনো সমর্থন ছিল না দেশের সাধারণ মানুষের। এবং তার পরবর্তীতে আপনার কিছু পরিবর্তন হয়েছে। 3 তারিখ রাত্রে কেন্দ্রীয় জেলখানায় যে পৈশাচিক হত্যাকাণ্ড হয়েছে, কেউ এটির দায় চাপানোর চেষ্টা করেছেন শহীদ জিয়ার উপর, কিন্তু তখন আর্মির চিফ স্বঘোষিত এই খালেদ মোশাররফ এবং জিয়াউর রহমান স্যার তখন আপনার বন্দি আছে কোথায়, ওনার বাসা, অর্থাৎ গৃহবন্দী, উনি আন্ডার কাস্টডি। তাহলে এই দায়টা এই যে বলে যে 4 নেতার হত্যার সাথে জিয়াউর রহমান স্যারকে জড়িত করার চেষ্টা, এটা টোটালি একটা বানোয়াট মিথ্যা কথা। এবং তারা বলে তার পরবর্তীতে আপনার ওরা কি করলো, যারা 15ই আগস্ট ঘটিয়েছিল সেই মানুষগুলোকে 7 তারিখ রাতে মাঝখানে সায়েম সাহেবকে নিয়ে আসলো। তখনকার চিফ জাস্টিস সায়েম সাহেব তখন হয়ে গেল আপনার দেশের আপনার সিএমএলএ, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। এবং ওই সময় আপনার দেখা গেল যে রাত্রিবেলায় বিশেষ বিমানে করে 15ই আগস্টের যে সেনাবাহিনীর সদস্যরা 15ই আগস্ট ঘটিয়েছিল তাদেরকে কিন্তু প্লেনে তুলে দেশের বাইরে পাঠিয়ে দিল। তখনও আর্মি চিফ হচ্ছে খালেদ মোশাররফ এবং জেনারেল জিয়াউর রহমান স্যার তখন বন্দি অবস্থায়। তা কিন্তু পতিত পলায়নকৃত স্বৈরাচার অনেকবার অনেক কথা বলেছে এবং আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া সম্পর্কে কত আজে বাজে কথা বলেছে, তাদেরকে চাকরি দিয়েছে, পুনর্বাসন করেছে, এইসব কথা বলেছে না। বাট এই ঘটনাটা কিন্তু ঘটিয়েছিল ওনারাই। ওনাদের যাদের পক্ষে রাশেদ মোশাররফ এবং খালেদ মোশাররফের আম্মা মিছিল করেছিলেন, তখন দে ওয়ার ইন দি পাওয়ার, দে ডিড অল দিস ননসেন্স। এইটা যখন হচ্ছে তখন 6 তারিখ শেষ রাত্রে সিপাহী অর্থাৎ সাধারণ সৈনিকেরা, কতিপয় অফিসার সহ এবং এই ঢাকার মানুষগুলো তখন ফুঁসে উঠেছিল। কেন ফুঁসে উঠল? তাদের মাথায় আপনার 71-এর 26 এবং 27 মার্চের ঘটনা, যারা আমার মতো চুল পাকা এবং যাদের বয়স 65+, তাদের মনে থাকার কথা। ওই সময় যাদের স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল 25 তারিখ 24 তারিখ, ওনারা কিন্তু 23-24 তারিখ পর্যন্ত আলোচনা চালিয়ে গেছেন। এবং তখনকার যদি পত্রিকা ইত্তেফাক এবং
দৈনিক বাংলা যদি আপনি খুলেন তখন দেখবেন যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, এবং তখন কেউ কেউ আবার হরতালও দিয়েছে, অর্থাৎ কোনো প্রস্তুতি ছিল না। ওনারা কি করলেন, এবং এখন তো তাজউদ্দিন সাহেবের মেয়ের বই আছে, তাজউদ্দিন সাহেবের নিজস্ব লেখনী আছে, সেগুলোর মধ্যেও আছে যে উনি কিন্তু রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও স্বাধীনতার ঘোষণা দেন নাই বা কিছু করে নাই, বলেছেন আমাকে দেশদ্রোহীর মামলায় পড়তে হবে। তাহলে উনি কি করলেন, উনি আত্মসমর্পণ করলেন, নেতা আত্মসমর্পণ করে চলে গেলেন, এবং ওনার সহযোগীরা কেউ বুড়িগঙ্গা, কেউ শীতলক্ষা পাড়ি দিয়ে আস্তে করে বর্ডারের ওই পারে চলে যাওয়ার জন্য, কেউ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করলেন না। যেমনটি 5ই আগস্ট 24-এ দেখেছেন না কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছেন, ভুলে গেছেন তার দলের নেতা কর্মীদের কথা, দেশের মানুষের কথা। অর্থাৎ অতীতটা হচ্ছে এইরকমই, ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই, আর ওনাদের পরের পুরুষেরাও যাদের দায়িত্ব ছিল এবং দুর্দণ্ড প্রতাপে স্বৈরাচারী কায়দায় দেশের মানুষের উপর কর্তৃত্ববাদী শাসন করেছেন, একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন নেতা কর্মী সহযোগী সবাইকে রেখে, শুধুমাত্র আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে আস্তে করে চলে গেছেন। অর্থাৎ এটি হচ্ছে তাদের প্লেস, এটি হচ্ছে তাদের প্র্যাকটিস, এটি হচ্ছে তাদের স্বভাব। কারণ তারা নিজের ভালো ছাড়া কোনোদিন দেশের মানুষের ভালো বা দেশের ভালো কোনোদিন চায় নাই। এবং তার পরবর্তীতে কি হলো, এই 6 তারিখ রাত্রিবেলায় সিপাহী এবং জনতা তার করল কি, আপনার শহীদ জিয়াকে মইনুল রোড থেকে মুক্ত করে নিয়ে কেন তাকে দায়িত্ব দিল, ওই যে 71 সনে যে মানুষটির ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল, আমি মেজর জিয়া বলছি, আই হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ মানুষ তখন নেতা আত্মসমর্পণ করেছে, কেউ পালিয়ে যাচ্ছে, মানুষ তখন আমরা সবাই হতাশাগ্রস্ত ছিলাম, জাতি হতাশাগ্রস্ত ছিল। সেই সময় মানুষকে যে আশ্বস্ত করেছিল যে ঘোষণাটি, সেটি হচ্ছে শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা, আমি মেজর জিয়া বলছি, আই হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বিদ্রোহ ঘোষণা করেছেন এবং অ্যাজ ওয়েল এজ উনি স্বাধীনতার ঘোষণা করেছেন। বিদ্রোহ ঘোষণা করে উনি কিন্তু বসে থাকে নাই, ওনার যে কমান্ডার কর্নেল জানজুয়া, ওটা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তান, ওনাকে গ্রেফতার করেছে, তার সহযোগীদেরকে গ্রেফতার করেছে, এবং দে ওয়ার কিল্ড, অর্থাৎ তারাই ওই সময় তারা নিহত হয়েছে মুক্তিযোদ্ধাদের হাতে। এবং তারপরে অস্ত্র হাতে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়েছে, প্রথম সেক্টর কমান্ডারের নাম মেজর জিয়াউর রহমান। প্রথম যে ফোর্স হয়েছে, বেশ কতগুলি ফোর্স হয়েছিল, ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স, এই জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান। কে ফোর্স ছিল, এস ফোর্স ছিল, অর্থাৎ এক একজন শফিউল্লাহ, খালেদ মোশাররফ এরাও ছিল, কিন্তু প্রথমটার নাম হচ্ছে জেড ফোর্স, প্রথম সেক্টরের নাম হচ্ছে সেক্টর 1। এবং এই দুটোই কিন্তু অস্ত্র হাতে উনি আত্মসমর্পণও করেন নাই, পালিয়েও যান নাই, সহযোগীদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, দায়িত্ব পালন করেছেন। মানুষ এই জন্য সেই লোকটার প্রতি বিশ্বাস। আবার স্বাধীনতার পরে উনি কিন্তু বলেন নাই আমি স্বাধীনতা ঘোষণা করেছি, এখন আমি প্রধানমন্ত্রী হব বা আমি রাষ্ট্রপতি হব বা আমি, অর্থাৎ কত সুশৃঙ্খল মানুষ। ওনাকে সিনিয়র হওয়ার পরেও আর্মি চিফ করা হয় নাই, ওনার একজন জুনিয়রকে ওনার উপর বসিয়ে দেওয়া হয়েছে, ওনাকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ করা হয়েছে। তারপরেও কিন্তু উনি সুশৃঙ্খলভাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্টে উনি দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ মানুষ দেখেছে যে একটা নির্লোভ মানুষ, যে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে অনলি দেশপ্রেমীকে তার টানে, উনি মানুষের পাশে, দেশের পাশে দাঁড়িয়েছে। কাজেই ওই 7ই নভেম্বর, 6ই নভেম্বর রাত্র, 7ই নভেম্বর আর্লি মর্নিংয়ে দেশের মানুষ মনে করেছে এই লোক হচ্ছে আসল মানুষ, যার উপর আস্থা এবং বিশ্বাস রাখা যায়। তখন তো ভাই বিএনপি, মৎস্যজীবী দল, ছাত্র দল, যুব দল কিচ্ছু ছিল না। তখন কিন্তু এই যে মানুষের প্রতি, অর্থাৎ একটা মানুষ, একটা জাতি আস্থা রেখেছে একটি মানুষের উপর, সেইটি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের উপর।
কাজেই এই যে জাতি আস্থা অর্জন করেছিল এবং তারপরে উনি দায়িত্ব নেওয়ার পর উনি এই বিভাজিত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। উনি বুঝেছেন যে দেশকে যদি সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বাঙালি, চাকমা, মারমা, শান্তি বাহিনী এভাবে ভাগ করলে হবে না। মানুষকে, পাহাড় এবং সমতলের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেই ঐক্য প্রক্রিয়ায় মানুষের আইডেন্টিটি প্রয়োজন, অর্থাৎ আপনার পরিচিতি প্রয়োজন। আপনি কে? বলে আমি বাঙালি না, মারমা না, চাকমা না, সাঁওতাল না, গারো না, আমি বাংলাদেশি, এই বাংলাদেশে থাকি, আমার পরিচয় আমি বাংলাদেশি। অর্থাৎ জাতীয় ঐক্য হলো এইটা। তার পরবর্তীতে আসলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আর অন্যান্য বিভিন্ন ধর্মে। এই ধর্মীয় পরিচয় যদি আমরা বিভাজিত হই তাহলেও আমরা এগুতে পারবো না। সেই জন্য মুসলিম প্রধান দেশ, ইসলামে এখানে সবচেয়ে মেজরিটি মানুষ বিশ্বাস করে। সংবিধানে উনি যেটা পরবর্তীতে আনলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। এগুলো কিন্তু শহীদ জিয়ার সংযোজন বাংলাদেশের জাতীয় যে সংবিধান সেটির মধ্যে, অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি যেটি করলেন। তারপরে কি দরকার? তারপরে দেখলেন যে এই দেশ তো কৃষি প্রধান দেশ, আমাদের তো শিল্প ছিল না। এই কৃষকের যদি বা আধুনিক কৃষি যদি না হয় দেশ এগোবে না। এই ৭৪-এ যখন আমরা ছিলাম বটমলেস বাস্কেট, আমাদেরকে হেনরি কিসিঞ্জার বলেছিল এই ঝুড়ির মধ্যে যা দেই সব তলা দিয়ে পড়ে যায় না। তাদের নেতা বলেছিলেন সব চেটে পুটে চাটার দল খেয়ে ফেলে। ওনাদের নেতা ভাষণে বলেছিলেন আমি ভিক্ষা করে আনি আর চাটার দল সব চেটে পুটে খেয়ে ফেলে, দেশের মানুষ কিন্তু পায় না। এবং উনি খুব আক্ষেপ করে বলেছিলেন মানুষ পায় সোনার খনি, রূপার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। এটি কিন্তু বিএনপির কোন লোক বলে না, এই ওনাদের যে বড় নেতা ছিলেন উনিই বলেছেন। কাজে সেই তলাহীন ঝুড়ি, ৭৪-এর দুর্ভিক্ষ, বাসন্তী সব কিছুকে ছাপিয়ে যে নেতৃত্ব, শহীদ জিয়ার নেতৃত্ব কি করলো, বাংলাদেশের এই কৃষিকে আধুনিকায়ন করার পর বাংলাদেশ সর্বপ্রথম ১০,০০০ টন চাল রফতানি করতে পারলো শহীদ জিয়ার নেতৃত্বে। যেই দেশ ভিক্ষা করে আনে, যেই দেশে দুর্ভিক্ষ হয়, সেই মানুষগুলো মাত্র ২ বছরের মাথায় সেই দেশের কৃষকরা এমন উজ্জীবিত হলো, মানুষ এত উজ্জীবিত হলো যে তারা চাল রফতানি করলো। আমাদেরকে অনেক মানুষ স্বীকৃতিই দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম। এই যে আজকে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা আজকে বিদেশে আছে, ১ কোটির অধিক বাঙালি আজকে বিদেশে কাজ করছে। এই যে রেমিটেন্স, এই রেমিটেন্স কে আনলো সর্বপ্রথম? ইনি প্রথম হচ্ছে শহীদ জিয়াউর রহমান। ইসলামী উম্মার সাথে সম্পর্ক, অর্থাৎ সৌদি আরব সহ সকল ইসলামিক রাষ্ট্র বাংলাদেশকে যখন রিকগনাইজ করলো এবং ওনার নেতৃত্বেই এই বাংলাদেশ থেকে প্রথম বিদেশে আমাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিক নিয়োগ হলো। আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম একটা হচ্ছে রেমিটেন্স। আজকে আমরা সুন্দর সুন্দর কাপড় পরি, কিন্তু আমাদের এত সুন্দর কাপড় কিন্তু ৭২, ৭৩, ৭৪, ৭৫ ছিল না। কারণ তখন ২ গজ কাপড়ের জন্য আমাদের রিলিফ চেয়ারম্যান অথবা টিসিবি লাইনে দাঁড়াতে হতো। এবং মা বোনেরা আছেন, তখন একটা ডানোর কৌটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রমনার টিসিবি দোকানের মধ্যে সকাল ভোর রাত্র থেকে লাইন পড়তো। সেটা ছিল ৫ টাকা, বাইরে ছিল ১২৫ টাকা। সেইটাকে দেখেন আপনি আজকে এই কাপড় সবাই আলহামদুলিল্লাহ আমরা ৪টা মোটা কাপড় আমরা সবাই পরতে পারছি। এবং বিদেশে এই যে কাপড় রফতানি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস, এটি কে করলেন? শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম ফ্রান্সে ১০,০০০ পিস শার্ট রফতানির মাধ্যমে আরএমজি বলেন যে আজকে যে ৪০ লক্ষের অধিক মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা কর্মসংস্থান হয়েছে এবং নিয়ারলি বিলিয়ন ডলারের যে মার্কেট বাংলাদেশ আজকে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টে ফার্স্ট অথবা সেকেন্ড থাকতেছে, চায়নার সাথে কম্পিট করতেছে, ইন্ডিয়ার সাথে কম্পিট করতেছে। একটা ছোট দেশ, তারপরেও
জিয়াউর রহমানের যে দূরদর্শী ভীষণ একটা অর্থনীতির জন্য, একটা হলো কৃষি, একটা হলো আপনার এই রেমিটেন্স, আর একটা হলো রেডিমেড গার্মেন্টস। তিনটার পিছনে আছে শহীদ জিয়াউর রহমান। কাজেই আপনারা তো অবশ্যই, অর্থাৎ মানুষ যে বিশ্বাস করেছিল 7ই নভেম্বর, সেই বিশ্বাসে উনি কিভাবে মূল্যায়ন করলেন এবং মর্যাদা দিলেন এবং দেশের মানুষকে, এই উশৃঙ্খল বিশৃঙ্খল মানুষকে উনি সুশৃঙ্খল করলেন, সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করলেন এবং আধুনিক বাংলাদেশের উপকার বলা হয় শহীদ জিয়াউর রহমানকে। কাজেই আমরা আজকে বুঝতে হবে যে 7ই নভেম্বরে যে জাতীয় ঐক্য হয়েছিল 6ই নভেম্বর মধ্যরাত্রির পরে, সেই ঐক্য আজকে প্রয়োজন। আজকে 2026-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন। স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে এবং ওখানে বসে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সেই পুরনো আগুন সন্ত্রাস, যাদের 94-95-এর কথা মনে আছে, তাদের মনে থাকার কথা এই শেরাটন হোটেলের সামনে 2 তলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেইটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা উশৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে আবারও তারা মাঠে নেমেছে। কাজে এই পর্যায়ে মনে রাখতে হবে, আর জাতি 5ই আগস্ট 24-এ যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। আর এর ফসল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। ওই ফাঁক দিয়ে আমাদের ঐক্যের কে যদি বিনষ্ট করতে পারে, সেই ফাটল দিয়ে ঢুকে পড়তে চেষ্টা করবে পতিত স্বৈরাচার। কারণ স্বৈরাচার তো পালিয়েছে, স্বৈরাচারের শব্দস্বর এই বাংলাদেশে আছে। কাজেই মনে রাখতে হবে, আপনার আমার আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, তারা কি করছে, তারা কি আচরণ করছে, তারা কি ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী কি কর্ম করছে। তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনেই তাদেরকে তাদের অপরাধের শাস্তির মুখোমুখি কেবল করা শুরু হয়েছে। কাজে এতে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। দেশকে তার নির্দিষ্ট ধারায় চলতে দিতে হবে, আইনের শাসনকে তার নিজস্ব ধারায় চলতে দিতে হবে। কোনো অবস্থাতেই অতি উচ্ছ্বাস অথবা কোনো ধরনের কোনো ধরনের কেয়ারলেসনেস, এটাও কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আপনাদের সব সময় সজাগ থাকতে হবে। সেই জন্য আজকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আপনাদের আজকে এই দিনে যেটি চিন্তা করা উচিত, আপনাদের হয়তো কেন্দ্রীয় কমিটি দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন নতুনভাবে গঠন করবেন, সেটি ইনশাআল্লাহ হয়তো দল ডেফিনেটলি গঠন করবে। আর কমিটি যদি করতেই হয় তাহলে আপনারা যারা বিভিন্ন সময়, আপনাদের যে সভাপতি ছিলেন প্রয়াত মাহতাব ভাই দীর্ঘদিন যাবৎ কিন্তু মৎস্যজীবী দল করেছেন, আমরা তাকে শ্রদ্ধা জানানো উচিত। আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে মৎস্যজীবী দলেরও অনেক নেতা কর্মী বিগত 16 বৎসরের আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের যেমন আত্মার মাগফিরাত কামনা করি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আর আপনারা যারা এখনো মৎস্যজীবী দলের পতাকাকে ধরে রেখেছেন এবং আগামী দিনে ধরে রাখতে চান, মনে রাখতে হবে আপনাদের আজকের যে ঐক্য, এই ঐক্য যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে দেশ যেমন ওই 7ই নভেম্বরে লাভবান হয়েছিল, দেশ যেমন 5ই আগস্ট 24-এ লাভবান হয়েছিল, আগামী 26-এর মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আজকে যদি এই রাজনৈতিক ঐক্যকে আমরা ধরে রাখতে পারি, শুধুমাত্র কে কয়টা আসন পাবো আর কে কয়টা আসন দিল এটা না, আস্থা রাখতে হবে জনগণের উপর। মনে রাখতে হবে 14, 18, 24 জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোটের দরকার পড়ে নাই। যারা আমরা জনগণের কথা বলি তাদেরকে মনে রাখতে হবে, বিএনপি যেমন আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা কর্মসূচি নিয়ে আমরা যেমন, আপনারা যেমন সবাই আমরা মাঠে ময়দানে জনগণের কাছে যাচ্ছি, জনগণকে বুঝাচ্ছি, জনগণকে ঐক্যবদ্ধ করছি, এরকমভাবে অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতা কর্মীরা রাজনীতি করেন, গণতন্ত্র চর্চা করতে চান, গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না। কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। বিএনপি যেমন তার কর্মসূচি নিয়ে, বিএনপির নেতা যেমন করেছে যে জনগণের কাছে যান, জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করুন, একইভাবে আমরা অন্য সবাইকেও বলতে চাই আপনার কর্মসূচি নিয়ে আপনি জনগণের কাছে যান। জনগণ যাকে ভালোবেসে তার দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিবে, সেই দায়িত্ব পালন করবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। কাজেই সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখন যেমন মৎস্যজীবী দলের ঐক্য দরকার, আমাদের জাতীয় ঐক্য খুব প্রয়োজনীয়। এবং কোনো অবস্থাতেই যে কোনো ত্যাগের বিনিময়ে হোক, আজকে যেমন আপনারা বলেছেন মৎস্যজীবী দলে যে নেতৃত্বই আসুক আপনারা তাকে ওয়েলকাম জানাবেন, একইভাবে এই কথা দেশের মানুষকে বুঝাতে হবে। জনগণ যাকে দায়িত্ব দিবে সেটি আমাদের সবাইকে গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। তাহলেই মনে রাখবেন শেষ বিচারে জনগণ জয়ী হবে, গণতন্ত্র জয়ী হবে। এবং 7ই নভেম্বরের যে শিক্ষা, ঐক্যের কোনো বিকল্প নেই, সেটি যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু ভূমিকম্প মোকাবেলা তো আর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখন কোথায় দিবে সেটা বলা যায় না, কিন্তু ভূমিকম্প যাতে হলে বা না হয় সেইটির জন্য আমাদের আচরণগত পরিবর্তন এবং পরবর্তী পদক্ষেপ যদি আমরা ঐক্য থাকি তাহলেই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য সহজ হবে। কাজেই বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে জুম্মার দিন, কিছুক্ষণ পরে জুম্মার আজান দিবে, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের আয়োজনের জন্য আপনাদেরকে অনেক অনেক সংগ্রামী সালাম এবং অভিনন্দন। এবং আপনারা যে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির আদর্শকে আপনারা পছন্দ করেন, লালন করেন, ধারণ করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।